দিনটা ৯ জুলাই ২০১৯। ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড এবং ভারত। ভারত বিশ্বকাপের থেকে আর মাত্র এক পা দূরে ছিল, কিন্তু পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা ভারতের সাথে আজ কিছু এমন হতে যাচ্ছিল যেটি কেউ কল্পনাও করতে পারেনি। কি হয়েছিল সেই সেমিফাইনালের দিন? কেন সেদিন সবাই ধোনিকে অবসর নিয়ে নিতে বলেছিল? আসুন পুরো স্টোরিটি জেনে নিই আজকের এই ভিডিওতে। 2019 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞরা ভারতকেই এই ট্রফির প্রবল দাবিদার মানছিল, কারণ তখন ভারতের ফর্ম ছিল অসম্ভব সুন্দর। ভারতও প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার সাথে 6 উইকেটে জিতে টুর্নামেন্ট শুরু করে। এরপরে 9 জুন অস্ট্রেলিয়ার সাথে জিতে ভারত ওয়ার্ল্ড কাপ ট্রফির এক ধাপ কাছে চলে যায়। এরপরে 16 জুন ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচে ভারত পাকিস্তানকে 89 রানে পরাজিত করে। এরপরে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং আফগানিস্তানের সাথে ম্যাচ জিতে ভারত ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে প্রবেশ করে। পুরো টুর্নামেন্ট জুড়ে ভারত একটি ম্যাচও হারেনি, আর এর জন্য ভারতবাসীরা মনে করছিল যে এবার ওয়ার্ল্ড কাপ ট্রফি আমাদের দেশেই আসবে। কিন্তু ভাগ্যদেবতা হয়তো অন্য কিছু চাইছিল। বলা হয় না যে আপনি যখন ভুল করেন সেটির থেকে আপনি নতুন জিনিস শেখেন, কিন্তু এখানে ভারত যেহেতু প্রত্যেকটি ম্যাচ জিতছিল তাই টিমের ভুলগুলি চাপা পড়ে গিয়েছিল, আর এই ভুলগুলি সেমিফাইনাল ম্যাচে ভারতকে ব্যাকফায়ার করতে চলেছিল। 9 জুলাই 2019 ম্যানচেস্টারে নির্ধারিত সময়ে ভারত এবং নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ শুরু হয়। ওয়েদার রিপোর্ট অনুযায়ী এই দিন বৃষ্টি হবার কথা ছিল, যার দরুন আকাশে ঘন মেঘ দেখা যাচ্ছিল। এরকম পরিস্থিতিতে যে কোনো ক্যাপ্টেনই প্রথমে বল করার সিদ্ধান্ত নেবে, কিন্তু নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের তরফ থেকে মার্টিন গাপটিল এবং হেনরিক নিকোলাস ওপেনিং করতে আসে, কিন্তু ভারতের বোলিং অ্যাটাকের সামনে নিউজিল্যান্ড পুরোপুরি বিপর্যস্ত হয়। ভারতের জসপ্রীত বুমরা এবং ভুবনেশ্বর কুমার এত তুখর বল করছিল যে প্রথম আড়াই ওভার নিউজিল্যান্ড একটি রানও করতে পারেনি। 17টি বল খেলার পর একটি সিঙ্গেল নিয়ে মার্টিন গাপটিল নিউজিল্যান্ডের খাতা খোলে। 3 ওভার শেষে নিউজিল্যান্ডের রান দাঁড়ায় মাত্র 1। ভারতীয় বোলিং অ্যাটাক দেখে নিউজিল্যান্ড টিম কিছুটা নার্ভাস হয়ে যায়। এক একটি রান এখন নিউজিল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু চতুর্থ ওভারে বুমরা মার্টিন গাপটিলের উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ওপর প্রেশার আরও বাড়িয়ে দেয়। ভারতের বোলিং দুর্দান্ত হচ্ছিল, খেলাও 46 ওভার অবধি কমপ্লিট হয়ে গিয়েছিল। তখন নিউজিল্যান্ডের রান ছিল মাত্র 209। ভারতীয় বোলাররা নিউজিল্যান্ডের ওপর পুরোপুরি ডমিনেট করছিল। ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা, যজুবেন্দ্র চাহাল সবাই নিজের 100% দিচ্ছিল, কিন্তু এই সময় ভারতের পথের কাঁটা হয়ে দাঁড়ায় বৃষ্টি। 46 ওভার পরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে থাকে, যার ফলে খেলা আর শুরু করা যায় না। খেলা চলে যায় রিজার্ভ ডেতে, মানে পরের দিন ওভারকাস্ট কন্ডিশনে ব্যাট করা খুবই মুশকিল ছিল। নিউজিল্যান্ডের ব্যাটিং তো প্রায় শেষই হয়ে গিয়েছিল, তাদের আর মাত্র 4টে ওভার খেলা বাকি ছিল, কিন্তু ভারতের ব্যাটিং সম্পূর্ণটাই এই ওভারকাস্ট কন্ডিশনে করতে হতো। যথারীতি খেলা আবার চালু হয়। নিউজিল্যান্ড বাকি 4 ওভার খেলে 50 ওভারে 239 রান করে 8 উইকেটের বিনিময়ে। নিউজিল্যান্ডের তরফ থেকে কেন উইলিয়ামসন 95 বলে 67 রান করে, আর রস টেলর 90 বলে 74 রান করে নিউজিল্যান্ডকে একটি সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। টার্গেটটি সন্তোষজনক হলেও ভারতের মতো টপ ক্লাস ফর্মে থাকা টিমের কাছে এটি ছিল খুবই নগণ্য। 50 ওভারে মাত্র 240 রান করা ভারতের কাছে কোনো বড় ব্যাপার ছিল না, কিন্তু চিন্তার একমাত্র কারণ ছিল ওভারকাস্ট কন্ডিশন, কারণ এই কন্ডিশনে বোলাররা খুব ভালো বল সুইং করাতে পারে। যথারীতি ভারতের ব্যাটিং শুরু হয়। ভারতের তরফে প্রথমে রোহিত শর্মা এবং KL রাহুল ওপেনিং করতে মাঠে নামে। ভারতের এই পুরো ব্যাটিং অর্ডারে একটা লুপ হোল ছিল, কিন্তু ভারত সেটা বুঝতে পারেনি। সেটা কি ভিডিওতে আগে বলছি। যাই হোক, রোহিত শর্মা এবং KL রাহুলের প্রথম কাজ ছিল নিউজিল্যান্ডের দুজন ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট এবং ম্যাট হেনরির কাছ থেকে নিজেদের উইকেটকে রক্ষা করা, কারণ এই দুজন বোলার খুব ভালো বল সুইং করাতে পারে, আর ওভারকাস্ট কন্ডিশনে সুইং আরও বেশি হবে। হলেও ঠিক তাই। প্রথম ওভার কোনো মতে ট্যাকেল করে নিলেও দ্বিতীয় ওভারে হেনরি তার জাদুকরি বলের সাথে টুর্নামেন্টের টপ ফর্মে থাকা রোহিত শর্মাকে আউট করে দেয়। এরই সাথে ভারতের ওপেনিং পার্টনারশিপ ব্রেক হয়। শুরুটা খারাপ হওয়ায় এবারে বিরাট কোহলি ময়দানে নামে টিমটাকে সামলে নেওয়ার জন্য, কিন্তু বিরাটেরও আজ দিন ভালো ছিল না। তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের একটি ইনসুইং বলে বিরাট কোহলি LBW হয়ে যায়।
বিরাট রিভিউ তো নেয়, কিন্তু বিরাটের ভাগ্য এতটাই খারাপ ছিল যে এটি আম্পায়ার্স কল হয়ে যায়। এতে ভারত রিভিউ তো বাঁচিয়ে নেয়, কিন্তু বিরাটের উইকেটটি বাঁচাতে পারে না। পরপর দুটো টপ ফর্মে থাকা ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর ভারত এখন আন্ডার প্রেসারে চলে আসে। স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় দর্শকরা পুরোপুরি চুপ হয়ে যায়। এরপরে চতুর্থ ওভারের প্রথম বলে ভারতের আরেকটি ঝটকা লাগে। KL রাহুল ম্যাট হেনরির বলে আউট হয়ে যায়। এর সাথে ভারতের জেতার যেটুকু আশা বেঁচে ছিল সেটুকুও শেষ হয়ে যায়। প্রথম 50 ওভার যে নিউজিল্যান্ড ব্যাকফুটে ছিল, তারাই এখন ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। মাত্র 19 বলে ভারতের 3 উইকেটের পতন হয়, তাও আবার মাত্র 5 রানে। মনে হচ্ছিল ভাগ্যদেবতা আজ নিউজিল্যান্ডের পিঠে হাত রেখেছে। কমেন্টেটররাও বুঝে গিয়েছিল যে আজ ভারতের জেতা মুশকিল আছে। কিন্তু ভারতের সব থেকে বড় ভুল যেটা ছিল সেটা হলো 4 নম্বরের পজিশনে কোনো ভরসাযোগ্য ব্যাটসম্যান না পাওয়া। মনে আছে ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে ভারতের ব্যাটিং অর্ডারে একটা লুপ হোল আছে এবং সেটি সেমিফাইনালে স্পষ্ট বোঝা যায়। এই 4 নম্বর ব্যাটসম্যানের পজিশনটির কথাই আমি বলছিলাম। BCCI গত 2 বছর ধরে 4 নম্বর পজিশনের জন্য একটি ব্যাটসম্যান খুঁজছিল। কোনো ব্যাটসম্যানই সেই পজিশনের জন্য সেট হচ্ছিল না। এমনকি আম্বাতি রায়ডু, যে সেই বছর IPL-এ দুর্দান্ত পারফরমেন্স করেছিল, তাকে জাতীয় টিমে সুযোগ অবধি দেওয়া হয়নি। সেই রাগে আম্বাতি রায়ডু ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। সেই জায়গায় ভারতীয় টিম বিজয় শঙ্করকে সিলেক্ট করে। এটি সেই বিজয় শঙ্কর ছিল যে নিদাহাস ট্রফির ফাইনালে ভারতকে সংকটময় পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল। যাই হোক, বিজয় শঙ্করকে সিলেক্ট তো করা হলো, কিন্তু চোটের কারণে সেও টিমের বাইরে হয়ে গেল। তারপর বিজয় শঙ্করের জায়গায় নিয়ে আসা হলো ঋষভ পান্থকে। ঋষভ পান্থ তখন মাত্র 21 বছরের, ওয়ানডে খেলার অভিজ্ঞতাও খুব কম। মাত্র 5টি ওয়ানডে খেলেছিল সে। তাই এত কম বয়সী একটি ছেলেকে, যার অভিজ্ঞতা নেই বললেই চলে, তাকে সেমিফাইনালের মতো ম্যাচে 4 নম্বরে খেলানোর কোনো যুক্তি খুঁজে পাচ্ছিল না ক্রিকেট বিশেষজ্ঞরা। এটি টিম ম্যানেজমেন্টের একটি বড় ভুল ছিল, যেটির মাসুল এই সেমিফাইনালে ভারতকে দিতে হলো। মাত্র 4 ওভারে 3 উইকেট পড়ে যাওয়ার পর 5 নম্বর ব্যাটসম্যান হিসাবে সবাই মনে করছিল মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নামবেন, কারণ এরকম সিচুয়েশনে মহেন্দ্র সিং ধোনির থেকে অভিজ্ঞ প্লেয়ার টিমের মধ্যে আর কেউ ছিল না। ধোনি একমাত্র প্লেয়ার ছিল যে এরকম সিচুয়েশনকে অনেকবার হ্যান্ডেল করেছে এবং এরকম সিচুয়েশন থেকে ভারতকে বের করে ম্যাচও জিতিয়েছে। তাই কারোর মনে কোনো সন্দেহই ছিল না যে এবার মহেন্দ্র সিং ধোনিই ব্যাট করতে নামবেন। তবে সবাইকে চমকে দিয়ে 5 নম্বরে ব্যাটিং করতে আসে দীনেশ কার্তিক। এটি দেখে সবাই অবাক হয়ে যায় যে টিমের মধ্যে সবথেকে অভিজ্ঞ প্লেয়ার মহেন্দ্র সিং ধোনি, যে এই মুহূর্তে ভারতের ইনিংসকে বিল্ড করতে পারতো, খেলাটা চালিয়ে নিয়ে যেতে পারতো, তাকে বাদ দিয়ে একজন ফিনিশার দীনেশ কার্তিককে নামানো হলো। এটি ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্টের আরেকটি বড় ভুল ছিল। পুরো টুর্নামেন্টে দীনেশ কার্তিককে একটি ম্যাচও খেলানো হয়নি। হুট করে সেমিফাইনালে তাকে টপ 11-এ রাখা হয়। এমনিতেই সেমিফাইনাল ম্যাচের প্রেশার, তার মধ্যে 3টে উইকেট অলরেডি পড়ে গিয়েছে। এই মুহূর্তে দীনেশ কার্তিকের চেহারায় স্পষ্টভাবে প্রেশার ফুটে উঠছিল। দীনেশ কার্তিক কখনোই এই মিডল অর্ডারে ব্যাট করেন না, তিনি একজন ফিনিশার হিসাবে ব্যাট করেন। আপনারা একটু মনে করলেই বুঝতে পারবেন যে নিদাহাস ট্রফির ফাইনালে দীনেশ কার্তিক একজন ভালো ফিনিশার হিসাবে ভারতকে জয় এনে দিয়েছিল। কিন্তু আজ সিচুয়েশন ভিন্ন ছিল। আজ দীনেশ কার্তিককে পুরো 46 ওভার ব্যাট করতে হতো, তাও আবার আন্ডার প্রেসারে। 1 বল 2 বল করে প্রায় 20টি বল দীনেশ কার্তিক জায়গায় দাঁড়িয়ে থাকে। 21 নম্বর বলে সে প্রথম রান নেয়। দেখে মনে হচ্ছিল ভারত ওয়ানডে না, যেন টেস্ট ম্যাচ খেলছে। এতগুলো বল খেলার পরও 25 বলে মাত্র 6 রান করে সেও ম্যাট হেনরির বলে আউট হয়ে যায়। 10 ওভার শেষে ভারতের রান দাঁড়ায় মাত্র 24, 4 উইকেটের বিনিময়ে। এই অবস্থা দেখে ভারতীয় ফ্যানদের চোখে কান্না চলে আসে। তারা যেন সব আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু মন এখনো চাইছিল যে ধোনি আসুক এবং এই ম্যাচটিকে সামলাক। তবে সবাইকে আবার চমকে দিয়ে 6 নম্বরে হার্দিক পান্ডিয়াকে ব্যাটিং করতে পাঠানো হয়। এটিকে টিম ম্যানেজমেন্টের পাগলামি বলবেন নাকি স্ট্র্যাটেজি আমি জানি না, কিন্তু এই জায়গায় মহেন্দ্র সিং ধোনি আসলে হয়তো সিচুয়েশনটা কিছু অন্য হতে পারত। যাই হোক, হার্দিক পান্ডিয়া ব্যাট করতে মাঠে নামে। ঋষভ পান্তের সাথে মিলে হার্দিক পান্ডিয়া একটা পার্টনারশিপ বিল্ড করে। 20 ওভার শেষে ভারতের রান দাঁড়ায় 70, 4 উইকেটের বিনিময়ে। এবার ভারতীয় ফ্যানদের মনে একটু আশা জাগে যে একটি ভালো পার্টনারশিপ বিল্ড হয়ে গেছে, এখন হয়তো ভারত এই জায়গা থেকে কাম ব্যাক করবে।
ভারতের এখন জিততে দরকার ছিল 180 বলে 170 রান। কিন্তু আরও একবার অভিজ্ঞতার কাছে ঋষভ পান্থ পরাজিত হয়। 23 ওভারে ঋষভ পান্থ মিচেল স্যান্টনারের বলে একটি 6 মারার চেষ্টা করে, কিন্তু বলটি 6 না হয়ে সোজা ক্যাচ হয়ে যায়। এর সাথে একটি সুন্দর পার্টনারশিপ শেষ হয়ে যায় ও মোমেন্টাম আবার নিউজিল্যান্ডের কাছে চলে যায়। এই মুহূর্তে এরকম শট খেলার কোনো দরকার ছিল না, কিন্তু অভিজ্ঞতা না থাকায় ঋষভ পান্থ ভারতকে আবার ব্যাকফুটে নিয়ে যায়। 5 উইকেট পড়ে যাবার পর অবশেষে 7 নম্বর ব্যাটসম্যান হিসাবে মহেন্দ্র সিং ধোনি মাঠে নামে। সবাই ভেজা চোখে মহেন্দ্র সিং ধোনির এন্ট্রি দেখছিল। 3টি আইসিসি ট্রফি জেতানো ক্যাপ্টেনকে 7 নম্বরে পাঠানোর কোনো যুক্তিই খুঁজে পাচ্ছিল না ক্রিকেট বিশেষজ্ঞরা। সচিন তেন্ডুলকরও বলছিল যে ধোনির পজিশন 7 নম্বরে হতেই পারে না। मुझे नहीं लगता धोनी नंबर 7 नहीं होना चाहिए था, बिल्कुल नहीं। धोनी को नंबर 5 होना चाहिए था। তাও আবার ভারত যখন এরকম সিচুয়েশনে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সেদিনকে ধোনিকে এত পরে পাঠানো কি সঠিক সিদ্ধান্ত ছিল? নিচে কমেন্ট করে জানাবেন। যাই হোক, ধোনি যখন ব্যাট করতে নামে ভারতীয় দর্শকরা আবার উজ্জীবিত হয় এবং ভাবতে থাকে যে আজ ধোনি ভারতকে বাঁচিয়ে দেবে। ধোনিও তার অভিজ্ঞতার 100% কাজে লাগায়। ভারতীয় ইনিংসকে সে আস্তে আস্তে সামলাতে থাকে, কিন্তু ভারতের একটি ঝটকা লাগে 31 নম্বর ওভারে। সেই মিচেল স্যান্টনারের বলে হার্দিক পান্ডিয়া বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যায়। বারবার ভারতের সাথে কেন এরকম হচ্ছিল কেউ কিছু বুঝতেই পারছিল না। হার্ড হিটার হার্দিক পান্ডিয়াও স্টেডিয়াম ছেড়ে ড্রেসিং রুমে চলে যায়। এরপর মহেন্দ্র সিং ধোনির সাথ দেওয়ার জন্য রবীন্দ্র জাডেজা মাঠে আসে। পরিস্থিতি এখন এতটাই খারাপ ছিল যে ধোনির সাথ দেওয়ার জন্য কোনো ব্যাটসম্যানও ছিল না। ভারতের জেতার জন্য এখনও দরকার ছিল 148 রানের। মহেন্দ্র সিং ধোনি তখন প্ল্যান করে যে সে কোনো বড় শট খেলবে না, সিঙ্গেল এবং ডাবল নিয়ে খেলাকে আরও ডিপে নিয়ে যাবে, তারপর শেষ 4-5 ওভারে বড় শট খেলে ম্যাচটা ফিনিশ করে দেবে। ধোনি সাধারণত এরকমই খেলে। প্রথম থেকেই অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে ধোনিকে খুবই কম দেখেছি। সে সবসময় খেলাকে ডিপে নিয়ে যেত, তারপর ফিনিশ করত। যথারীতি এভাবেই সে খেলা চালু করলো। ভাগ্য ভালো ছিল যে সেদিন রবীন্দ্র জাডেজা এসে অ্যাগ্রেসিভ ব্যাটিং করা চালু করে। 4 এবং 6 মেরে নিউজিল্যান্ডের কনফিডেন্স সে ডাউন করে দেয়। যেই কাজটি টপ অর্ডার ব্যাটসম্যানদের করার কথা ছিল সেটি একজন লোয়ার অর্ডার ব্যাটসম্যান এসে করছিল। অন্যদিকে ধোনিও সিঙ্গেল এবং ডাবল নিয়ে খেলাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। 40 ওভার শেষে ভারত 150 রান পূরণ করতে সক্ষম হয়। ভারতের এখন জেতার জন্য 60 বলে 90 রানের দরকার ছিল। ভারত কামব্যাক করছে দেখে দর্শকরাও অত্যন্ত খুশি হয়। জড্ডু এবং ধোনির পার্টনারশিপ বেশ ভালোই এগোচ্ছিল। 47 ওভার শেষে ভারতের রান দাঁড়ায় 203। এখন শেষ 3 ওভারে ভারতের জেতার জন্য দরকার ছিল 37 রান। ধোনিও তখন ক্রিজে ছিল, জাডেজাও বড় বড় শট খেলছিল। কিন্তু 48 নম্বর ওভারে ভারতের আরেকটি ঝটকা লাগে। ট্রেন্ট বোল্টের বলে জাডেজা ক্যাচ আউট হয়ে যায়। এবার পুরো প্রেশার মহেন্দ্র সিং ধোনির ওপর ছিল, কারণ সব ব্যাটসম্যানরা আউট হয়ে চলে গিয়েছিল। এখন শুধুমাত্র বোলাররা মহেন্দ্র সিং ধোনির সাথে ব্যাট করার জন্য ক্রিজে ছিল। কিন্তু নিউজিল্যান্ড খুব ভালো করে জানতো যে যতক্ষণ মহেন্দ্র সিং ধোনি মাঠে আছে ততক্ষণ ভারতকে কেউ হারাতে পারবে না। কেন উইলিয়ামসনও এটি খুব ভালোভাবে জানতো। 49 নম্বর ওভারে ধোনি লাকি ফার্গুসনের বলে একটি 6 মারে। এবার 11 বলে 25 রান দরকার ছিল। দ্বিতীয় বল ডট হয় এবং তৃতীয় বল লেগ স্ট্যাম্পের দিকে একটি বাউন্সার হয়। ধোনি এই বলটিকে 6 মারার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত বলটি তার গ্লাভসে লেগে 30 ইয়ার্ড সার্কেলের ভেতরেই পড়ে। বলটি দেখা মাত্রই ধোনি 2 রানের জন্য কল করে, কারণ অন্যদিকে ভুবনেশ্বর কুমার ছিল আর ধোনি চাইছিল না কোনো মতে ভুবনেশ্বর কুমার স্ট্রাইকে থাকুক। তাই সে প্রথম রানটি কমপ্লিট করে দ্বিতীয় রানের জন্য জোরে দৌড় লাগায়। অন্যদিকে মার্টিন গাপটিল বলটি হাতে তুলে উইকেটের দিকে থ্রো করে। ভাগ্যও দেখুন, ওইখান থেকে মাত্র একটি উইকেট দেখা যাচ্ছিল, কিন্তু বলটি সোজা এসে উইকেটে লাগে আর ধোনি রান আউট হয়ে যায়। এক মুহূর্তের জন্য সব শান্ত হয়ে যায়। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে ধোনি রান আউট হয়ে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর ভারতীয় ফ্যান্সরা বুঝতে পারে এই ম্যাচ ভারত হেরে গিয়েছে। ওয়ার্ল্ড কাপ আবার আমাদের থেকে 4 বছর দূরে চলে গেছে। মহেন্দ্র সিং ধোনির এই রান আউট নিয়ে তাকে অনেক ট্রোল করা হয়, অনেক বাজে কথা বলা হয়। অনেকে বলতে থাকে ধোনি নাকি ইচ্ছা করে ম্যাচটি হারিয়েছে যাতে অন্য কোনো ক্যাপ্টেন ভারতকে ট্রফি না জেতাতে পারে। আবার অনেকে বলে ধোনি নাকি ইচ্ছা করে স্লো খেলেছে যাতে ম্যাচটি অনেক কঠিন হয়ে যায়। ধোনি চাইলেই ম্যাচটি আগে ফিনিশ করতে পারত। কিন্তু তারা জানে না
যে এই মানুষটাই দেশের জন্য 3টে আইসিসি ট্রফি এনে দিয়েছে, যার মধ্যে 2টো ওয়ার্ল্ড কাপ রয়েছে। সেদিন যদি ধোনি না থাকতো তাহলে হয়তো ভারত অনেক আগেই হেরে যেত, অথবা সেদিন যদি ধোনিকে 4 নম্বর অথবা 5 নম্বরেও পাঠানো হতো তাহলেও হয়তো ভারত ম্যাচটি জিততে পারত, কারণ তখন ধোনির হাতে অনেক সময় থাকতো নিজেকে সেটেল করার, অথবা ধোনিকে সাথ দেওয়ার মতো কোনো ভালো ব্যাটসম্যান অন্তত ক্রিজে থাকতো। তাই ধোনিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। দোষ যদি দেওয়ারই হয় তাহলে সেটি সম্পূর্ণরূপে টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের, কারণ তারা 4 নম্বরের পজিশনটি ঠিকই করতে পারেনি এবং ধোনির মতো অভিজ্ঞ প্লেয়ারকে সেদিন সময় মতো ব্যবহার করতে পারেনি। ফাইনালের ঠিক 1 মাস পরেই মহেন্দ্র সিং ধোনি সবাইকে অবাক করে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে। এরই সাথে ক্যাপ্টেন কুলের জামানার শেষ হয়। যাই হোক বন্ধুরা, ভারত সেই 2019 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিততে না পারলেও 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। এরই সাথে আমাদের টিম ম্যানেজমেন্ট অনেক মজবুত হয়েছে। তাই আশা করব আগামী দিনে ভারতের মাটিতে অনেকগুলো ওয়ার্ল্ড কাপ আসবে। বন্ধুরা, আপনারা যদি মহেন্দ্র সিং ধোনির ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে আই লাভ মাহি অবশ্যই লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।